অবশ্যই হতে হবে, এবং সেই বিচার ফেয়ার স্ট্যান্ডার্ডে হোক, যাতে করে বিচার নিয়ে প্রশ্ন তুলে আবার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে না হয়। এই জন্য আমরা এই জিনিসগুলো চাচ্ছি। ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, প্রসিকিউটর প্যানেল নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা নিয়োগ হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের বিচারিক যথাযথ কার্যক্রম অর্থাৎ শুনানি পর্যায়ে এখনো কোনো বিচার আসেনি। এটা না আসা পর্যন্ত জনগণের মাঝে আস্থা তৈরি হবে না যে আসলে এই সরকার যারা দুষ্কৃতিকারী খুনি তাদের বিচার করবে, এই আস্থা জনগণের মধ্যে এই সরকারকে আনতে হবে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন কেবল নিয়োগ হলো, সেই নির্বাচন কমিশনের অনেক কাজ। প্রথমত তাদেরকে আনবায়াসড নিউট্রালিটি মেনটেন করে তাদেরকে ফাংশন করতে হবে। তারা যদি কারো চাপে অথবা কোনো লোভে এখানে যদি তারা কোনো দিকে ঝুঁকে যান, তাহলে জাতির আগামী অন্ধকার। কারণ একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন এই জাতি 14তেও পায়নি, 18তেও পায়নি, 24 তো পেলই না একেবারে। তো সেই রকম একটা প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনকে অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত অনেক ফলস ভোটার, ফেক ভোটার এখানে ভোটার লিস্টে তুলে রাখা হয়েছে, এদেরকে ছাঁটাই করতে হবে। আবার অনেক তরুণদের তরুণীদের তাদের ভোটার হওয়ার বয়স হয়েছে, কিন্তু তারা গত কয়েক বছর ভোটের চান্স না পাওয়ার কারণে, নিজের ভোটটা প্রয়োগ করার সুযোগ না পাওয়ার কারণে উৎসাহ হারিয়ে ফেলেছে, অনেকে ভোটার লিস্টেই নাম তুলে নেই। এদেরকে ভোটার লিস্ট হালনাগাদ করতে হবে, আপডেট করতে হবে। এরপরে প্রশাসন সাজাতে হবে একটা নিরপেক্ষ ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য, সেটা এখন হয়ে ওঠেনি। প্রশাসনের বিভিন্ন জায়গায় কারা বসে আছে, সেই স্বৈরাচারের দূষণরাই তো বেশিরভাগ জায়গায় বসে আছে। এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে, সেই জায়গায় তাদেরকে আরো গতি আনতে হবে, হাত দিতে হবে। বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতেই হবে। সিন্ডিকেট বলে অন্যের উপর দোষ দিয়ে আমরা চলতে পারবো না। ওরা সিন্ডিকেট করে গেছে, এখন এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। যদি ওরা উদ্যোগ নেয়, সারা জনগণ তাদের পাশে থেকে তাদেরকে শক্তি যোগাবে, সাহস যোগাবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ। আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারি যে এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবে। কিন্তু সরকার যদি এগুলাতে কান না দিয়ে অন্য কোনো কিছু করার দিকে যান অথবা সময় ক্ষেপণ করেন, তাহলে অন্যরা প্রতিবাদ করার আগে আমরাই প্রতিবাদ করব না। কিন্তু ধরেন সরকার যেভাবে কচ্ছপ গতিতে যাচ্ছে আর কি, তাতে আপনি কি মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন? ধরেন নির্বাচন কমিশন বা আপনি যেভাবে প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত 100 দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ, তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে, স্পষ্ট কথা আর কি। কারণ বহু উপদেষ্টার কার্যক্রম দৃশ্যমান না, মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না। এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি। মূল দাগী আসামি যাদের আপনি বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরে অনেকেই ইদানিং কথা বলা শুরু করেছেন। তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বিপ্লবী সরকারের ফরম্যাটে যাওয়ার, চুপ্পু সাহেবকে বাদ দিয়ে, অথবা একটি অন্তর্বর্তী জাতীয় সরকারের একটি ফরম্যাটে নিয়ে যাওয়ার, সব রাজনৈতিক দলের মিলিত ভাবে। তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো? অর্থাৎ এই সরকার তো পারবে বলে অনেকেই মনে করছেন না। তার মর্নিং শোজ দ্য ডেজ, তারা যেভাবে যাচ্ছেন লেজে গোবরে পাকিয়ে ফেলছেন, সেই জায়গাটা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? তাদেরকে পারতে হবে, তারা পারবে না এই কথা বললাম না, কারণ দায়িত্ব বুঝে শুনে নিয়েছেন। তারা তো শিশু না, তারা পরিপক্ক মানুষ, তাদের উপর জাতি আস্থা রেখেছে। মানে ডক্টর ইউনূসের ব্যাপারে কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে তার উপদেষ্টা পরিষদকে নিয়ে। হ্যাঁ, আমি তাই বলতেছি। আপনি বলেছেন যে কি কতিপয় মানে উপদেষ্টা ছাড়া বাকিদের কার্যক্রম দৃশ্যমান নয় এবং এটার উপরে জনগণের আস্থা নাই। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু আস্থার জায়গায় তাদেরকে আসতে হবে। কারণ সলিউশন কি? সলিউশন তো হচ্ছে যে আগামীতে একটা রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থা তাদেরকে করতে হবে। সেই করার কাজটা কিভাবে হবে? কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত, কিছু কাজ সামাজিক ব্যবস্থাপনার সাথে জড়িত। এই দুইটা কাজে তাদেরকে একই সাথে হাত দিতে হবে। যদি কেউ না পারেন তা সরে যাওয়া উচিত, তার বলা উচিত ক্লিয়ার কাট যে এটা আমি পারবো না, এইবার বহন করার শক্তি আমার নাই। তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন, তখন যে পারবে সে সেখানে বসবে। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশীজন থেকে প্রতিনিধি নিয়ে, তাহলে হয়তো বা কাজের একটা গতি আসতো। আমি এটার সাথেও দ্বিমত পোষণ করবো না,
কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত হওয়া ছিল খুবই জরুরি। সেই জায়গাটাই বোধহয় আমরা এখন বুঝতে পারিনি। এটা আমাদেরও কিছু দায় আছে, শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না, দায় আমাদেরকেও নিতে হবে। কারণ আমরা রাজনীতি করি কি জন্য? আমরা রাজনীতি করি জনগণের জন্য। কাজে জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো পিছ পা হলে চলবে না। এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার কাজে কর্মে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলে আমি দেশটাকে বড় করে দেখছি। তো এই জায়গায় কি আমরা সবাই পারছি? সুতরাং বর্তমান সরকার তারা তো কোনো রাজনৈতিক অতীত ভিত্তি নেই। কারো প্রতি তাদের দুর্বলতা সমর্থন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওরকম সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো দলে তারা নেতৃত্ব দেননি। তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি? আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটাও পালন করবো না? আমরা তাদেরকে যেভাবে, এই সরকারকে আমরা অনুমোদন দিয়েছি, সমর্থন দিয়েছি, তাহলে সমর্থন যাদেরকে দিলাম তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব তো আমাদের করে। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করেন, তারা যদি জাতির স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন, অবশ্যই সহযোগিতাও করবো, তাদেরকে সেখানে সংশোধনও করবো। সংশোধন না হলে প্রতিবাদ করবো, প্রতিবাদ না হলে প্রতিরোধ হবে, কিন্তু এর আগে তো সহযোগিতা করতে হবে সব দিক থেকে। না, কিন্তু আপনারা তাদেরকে হাত নষ্ট করার জন্য আর কতদিন সময় দিবেন? বাচ্চারা যেরকম লেখার উপরে লেখা লিখে লিখে প্র্যাকটিস করে, ওনাদেরকে প্র্যাকটিস করতে আর কতদিন দিবেন এই জাতি? আনলিমিটেড টার্ম না এবং দীর্ঘদিন না। ওনাদেরকে বুঝতে হবে জাতি কি চায়, যাতে সেই পালস উপলব্ধি তারা করতে সক্ষম হবেন, এটা আমরা দেখতে চাই, আশা করতে চাই। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল সবসময় আলোচনায় থাকে, কিন্তু 5ই আগস্টের পরে ডক্টর শফিক তার বেশ কিছু মন্তব্যে আলোচনায় আছেন। আমরা তার সঙ্গে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তিনি ইতিমধ্যে অনেক জায়গায় কথা বলেছেন, তারপরে আমরা আরো কিছু বিষয়ে তার কাছ থেকে জানতে চাইবো। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের 100 বছর নির্বাচন, দুঃখিত 100 দিন, পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা, বিএনপির অবস্থান, জামাতের অবস্থান, সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবং আপনার মাধ্যমে শ্রোতা দর্শক মণ্ডলীকে ওয়েলকাম। আমি প্রথমেই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ বিভিন্ন সময়ে আপনি, বিশেষ করে আমার ছোট বোনকে গ্রেপ্তার করার বিষয়ে যে প্রতিবাদ, সেটি জামাত ইসলামের পক্ষ থেকে যেমন করা হয়েছে, তেমনি আপনি বিভিন্ন সময় আপনার বক্তব্যে, আপনার কথায়, আপনার লেখায় স্মরণ করেছেন যে যে জুলুমের শিকার হয়েছে আমার পরিবার। তো আজকে সুযোগ পেলাম আপনাকে অফিসিয়ালি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাও জি, এটা আমার মানবিক দায়িত্ব ছিল, এটা আসলে আপনার কৃতজ্ঞতা জানানোর দরকার নেই, বরঞ্চ হয়তো আরো অনেক কিছু করার ছিল, আমরা চাইলেও সে সময় পারি নাই বলে আমি বরঞ্চ লজ্জিত। তো না, তারপরেও ধরেন আপনারা যে বিষয়টা মনে রেখেছেন বা আপনার ভাবনায় আসে, বা আপনি যখনই আমার সঙ্গে কথা বলেন এই বিষয়টি নিয়ে আসেন, এটি আপনার একটু বড় মনের এবং মানবিক মনের পরিচয়। তো শফিক ভাই, আপনি গত 100 দিন যদি আমরা বলি আর কি, 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রতিদিনই আপনি আলোচনায় আছেন। আপনি অগাস্ট মাসে আপনি আলোচনায় ছিলেন বিএনপি কে নিয়ে কথা বলে, যে এক জালেমকে সরিয়ে আরেক জালেম আসবে, বা বিএনপি জামাতের জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ। তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন। তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ক মন্তব্য নিয়ে, প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে। তো আসলে এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। সবাই বলছে জামাত আসলে কি চায়, জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি 5ই আগস্ট পরবর্তী সময়ে আর কি। তো এই প্রসঙ্গগুলো আমরা যাব। প্রথমে আপনার কাছে আসতে চাই যে এই যে সরকারের 100 দিন পূরণ হলো, এত রক্তের বিনিময়ে কিভাবে দেখছেন, কিভাবে আপনার মূল্যায়ন কি, একজন জামাত ইসলামের আমির হিসেবে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে সময়ের গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমরা জানি যে গত 15.5 বছর আওয়ামী লীগ নামের একটা দানবীয় শক্তি বাংলাদেশকে শোষণ করেছে এবং সারা জাতির উপর তারা জুলুম করেছে। সেই জুলুমের শিকার আমরাও ছিলাম। এই কতটুকু জুলুমের শিকার হয়েছে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীও সাক্ষী। বিশেষ করে মিডিয়া জগতের
বাস্তব সাক্ষী। তবে মিডিয়া জগতের সকলেই নিজের সাক্ষ্যটা সঠিকভাবে সময় মতো তারা হয়তো তুলে ধরতে পারেননি, তার জন্য বিভিন্ন কার্যক্রম থাকতে পারে। আমরা দেখছি এই 100 দিনকে যে এটি একটা জনপ্রত্যাশার সরকার, এটি কোন নির্বাচিত সরকার নয়, বরঞ্চ এই সরকারকে বিপ্লবী জনগণ বসিয়েছে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। এটি একটি বিপ্লব, নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। বিপ্লবের ৬৬টা ক্রাইটেরিয়া থাকে, এখানে তার প্রায় সবগুলাই উপস্থিত। সুতরাং এটাকে কেউ যদি বিপ্লব হিসাবে স্বীকার না করেন, তার সাথে আমি কখনো একমত পোষণ করব না। এরকম একটা বিপ্লবের পর সাধারণত দেশের দায়িত্বভার কাউকে না কাউকে গ্রহণ করতে হয়। কোন কোন দেশে সামরিক বাহিনী গ্রহণ করে, আবার কোন কোন দেশে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয় বা সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের সরকারটা বেসামরিক। তবে হ্যাঁ, বিপ্লবের ওই চূড়ান্ত দিনে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এই ক্রান্তিকালে তাদের দায়িত্বশীল আচরণ দেশকে কঠিন সংকটের হাত থেকে যে রক্ষা করেছে, এই ব্যাপারে আমার অন্তত ব্যক্তিগতভাবে সামান্যতম কোনো সন্দেহ নেই। তা আপনি বলছেন যে এই সময়টাকে আমরা কিভাবে দেখছি? এক এক করে তারা 100 দিনের অধিক কিছু সময় ইতিমধ্যে পার করেছেন। গত 8 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে। এখন দিন দিন আরো এটা বাড়বে, বা সরি, গত 18 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে এবং এখন দিন দিন বাড়তে থাকবে। এটা এই সময়টা আমরা লক্ষ্য করছি যে গত 15.5 বছরে জাতিকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে একটি সিন্ডিকেট গোষ্ঠী এবং পরিবার নিয়ে গিয়েছিল, সেখান থেকে জাতিকে টেনে উঠানোর ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ তারা অনেকগুলা যন্ত্রণা সৃষ্টি করে গেছে এই জাতির জন্য। প্রথমত তারা রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা একটা করে ধ্বংস করেছে। বিচার বিভাগ, পার্লামেন্ট, তারপরে আপনার অ্যান্টি করাপশন বডি, নির্বাচন কমিশন, এরকম যেগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্তম্ভ রাষ্ট্রের, সবগুলাকে তারা তছনছ করে দিয়েছে। এর পাশাপাশি তারা আমাদের অর্থনীতিকে একদম ফুকলা করে গেছে। চুরি করেছে, চামারি করেছে, লুটতরাজ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এসবগুলা সাক্ষী বিশ্ববাসী। তারা বাহ্যিকভাবে ভিজিবল কিছু ডেভেলপমেন্ট দেখিয়ে মানুষকে প্রতারিত করেছে, কিন্তু প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে তারা যা তার সঠিক ব্যবহার হওয়া উচিত তার 4 গুণ ধরে বাকি টাকাটা তারা চুরি করেছে, লুণ্ঠন করেছে। এই জন্য দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, গায়ের জোরের প্রধানমন্ত্রী, তিনি নৈতিক বৈধতা তার ছিল না। সেই প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তার কাজের মেয়ে 400 কোটি বা 100 কোটি টাকার মালিক। তো যার কাজের মেয়ে 100 কোটি বা 400 কোটি টাকার মালিক হয়ে তার অবস্থা কি? তার পিয়নের কথা বলেছেন তিনি। হ্যাঁ, পিয়নের ব্যাপার। এইরকম আরো অনেকগুলা ঘটনা আছে, সেগুলা বলে শেষ করা যাবে না। এই সরকারের ঘাড়ে পড়েছে। এখন তারা এই বিষয়গুলো তাদেরকে টেনে নিতে হচ্ছে। এর পাশাপাশি জনতার প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয়ে অবশ্যই সংস্কার আনতে হবে। সেই সংস্কার কাজে তারা কেবল হাত দিয়েছে। তাদের সংস্কার কাজের গতি অবশ্য জনগণ যেরকমটা আশা করে আমি মনে করি সেরকমটা তারা তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে তারা বেশ স্লো আছে। আবার বাজার মূল্যের যে অবস্থা, সেখানে বাজারে আগুন জ্বলছে, সেই বাজারটাকে তো আগুন নিভে ঠান্ডা করতে হবে। কিন্তু সাবেক সিন্ডিকেটকে তারা এখনো ভাঙতে পারে, যাকে সদ্য বাণিজ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে, তিনি নিজেও বারবার এই কথাগুলো বলছেন। তো এই কথা শুধু মানুষ শুনতে চায় না, বরঞ্চ এর সাথে সমাধানটাও দেখতে চায়। আমি যে বিষয়টা আপনার সঙ্গে অ্যাড করতে চাই, যে আপনি বলছিলেন এটিকে বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকারের চেতনাকে ধারণ করছে বলে তো এই সরকার আমার মনে হয়নি। আপনার কি মনে হচ্ছে? কারণ এই সরকারে যারা আছেন, সেই জায়গাটায় আমি আসবো। এখন ধরেন বিপ্লব ওনারা করেননি, বিপ্লব করেছে ছাত্র জনতা, আপামর জনগণ। এখানে যারা আছেন তাদের 2-1 ছাড়া বাকিদের এই পরিবর্তনের সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই। তারা বরঞ্চ তাদের অবস্থানে নিজ নিজ জায়গায় ছিলেন। হয়তোবা তারা বিপ্লবকে ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু দৃশ্যমান কোনো অবদান আমরা লক্ষ্য করি।
গোটা 15.5 বছরে তেমন কোন অবদান তাদের ছিল বলে আমার মনে হয় না। কেউ কেউ টক শোতে এসে কিছু কথা বলেছেন, তাও খুবই নিয়ন্ত্রিত, খুবই সতর্ক অবস্থায়। কেউ কেউ একটু কলম করেছেন, তাও নিয়ন্ত্রিত এবং চরম সতর্ক অবস্থায়। যেরকম রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে আপনারা 2-4 জন সারা বিশ্বে মানুষকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রকৃত অবস্থাকে, এটা তারা করতে পারেন। তো যারা নিজেরা বিপ্লবের নেতৃত্ব দেননি, বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেননি, তাদের ধারণাটা, চেতনাটা, বোধটা এক ধরনের হবে। আর যারা সরাসরি মুক্তির ময়দানে ছিলেন, সংগ্রামে আন্দোলনে ছিলেন, বুক চিতিয়ে তারা আন্দোলন করে গেছেন, গুলির সামনে দাঁড়িয়ে ঠায় মোকাবেলা করেছেন, তাদের বোধ হবে ভিন্ন ধরনের। এটা খুবই স্বাভাবিক। সুতরাং আপনি যেটা বলেছেন আপনার অবজারভেশনের সাথে আমি একমত দ্বিমত কিছুই না করে আমি আপনার অবজারভেশনকে সম্মান করব। এই জায়গায় আমরা তাকে, সেটি ভালো। তো এখন ধরেন এই সরকারের যাদের বিপ্লবে কোনো ভূমিকা ছিল না, বা 15 বছরে এই যে ফ্যাসিস্ট হাসিনার ব্যাপারে কোনো ভূমিকা ছিল না, তাদেরকে হিয়ারিং এ দিলেন কেন? তাদের বলছি যে তাদের একটা বড় অংশ, বড় অংশ ধরেন আমরা উপদেষ্টাদের মধ্যে আমরা হাতে গুনতে পারি তো না, এটা 3-4 জনের বাইরে কারোরই কোনো দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তো তারা যখন আপনাদেরকে পরিচালনা করছে, এই রাষ্ট্রকে, বিপ্লবী সরকার আপনি বলছেন, তো সেটা আপনারা কেন মেনে নিচ্ছেন, বা এরা কিভাবে সুযোগ পেলেন সরকার পরিচালনায়? কারণ আপনি জি সরকার প্রথম দিকে গুরুত্বপূর্ণ আপনি আমি আপনার মতো সাধারণ সংগ্রামে বলতে পারেন, চিন্তা বলতে পারেন, আন্দোলনের কর্মী বলতে পারেন। সেনা প্রধানের সঙ্গে যখন বৈঠক হলো, সেনা প্রধান প্রথমেই বললেন জামাতের সঙ্গে বৈঠক হয়েছে, সব বাদ, প্রথম দল জামাত, অথচ তখন জামাত কিন্তু নিষিদ্ধ। বাকিরা নিষিদ্ধ না থাকার কারণে তারা অতটা হিসাবে আসেন নাই। আমরা নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো একটু বাড়তি সিম্পেথি পেয়েছি, দ্যাট মাইট বি। আল্লাহ ভালো জানেন। আপনারা কিভাবে অ্যালাউ করলেন এই জাতীয় ব্যক্তিদেরকে বিপ্লবী সরকার? আমরা সেই জায়গাটায় আসছি। আপনি একটা জিনিস আশা করি সবাই আমরা স্বীকার করবো যে 15.5 বছর আমরা সবাই নির্যাতিত হয়েছি, আন্দোলন করেছি। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অবদান রেখেছেন, আমরা আমাদের জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছি। কিন্তু এই আন্দোলনের ইতিটা কিন্তু আমরা নেতৃত্ব দিয়ে টানতে পারি না, এটা কিন্তু সঠিক। এই আন্দোলনের ইতি টেনেছে আমাদের ছাত্র যুব সমাজ। সেই দিন যেহেতু তাদের ভূমিকাটা ওরকমই ছিল, 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে, সুতরাং আমরা তাদের অবদানটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখেছি। যে কাজের ফিনিশিং আমরা দিতে পারলাম না, আমাদের সন্তানেরা তারা সেই কাজের ফিনিশিং দিয়েছে। সুতরাং আমরা তাদেরকে উৎসাহিত করা উচিত, এই জায়গা থেকে সম্মান করা উচিত, তাদের এই বিরাট অবদানের স্বীকৃতি দেওয়া উচিত। এই জন্য ওই সময়টা মূলত উপদেষ্টা পরিষদ গঠনে আমাদের সকলেরই কিছু কিছু পরামর্শ হয়তো বা ছিল, কিন্তু মূলত এই বিপ্লবের নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদেরই ভূমিকাটা ছিল প্রমিনেন্ট, যেটা আমাদের প্রধান উপদেষ্টা কয়েকবার নিজেই স্বীকার করেছেন বা বলেছেন। এটা আপনারা সবাই জানেন। হাওয়ার কে কোন জায়গা থেকে আসলেন, কিভাবে আসলেন, এটা বড় কথা নয়। এখন কার কাছে কি চাই এবং তিনি কি করছেন, এটা হচ্ছে বড় কথা। আমরা চাই যে একটা গতিশীল প্রশাসন তৈরি হোক। আমরা চাই জনগণের প্রত্যাশাকে নিভিয়ে দেওয়ার জন্য যারা হাতে অস্ত্র নিয়ে গুলি করেছে, যারা মানুষ খুন করেছে, পঙ্গু করেছে, তাদের যথাযথ বিচার হোক এবং তারা তাদের যোগ্য শাস্তিটা বুঝে পাক। এর জন্য সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট গতিশীল নয়। এই জায়গাটায় গতি আনতেই হবে। এদেরকে যদি সঠিক অর্থে আইনের আওতায় আনা না যায়, তাহলে এই বিপ্লবের সুফল মানুষের ঘরে উঠবে না, বরঞ্চ মানুষ আরেকবার প্রতারিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাই তাদের অবশ্যই বিচার করতে হবে, প্রত্যেকটি খুনির, যারা আয়না করে মানুষকে রেখেছে তাদের, যারা মানুষকে পঙ্গু করেছে ওদের, যারা মানুষের ইজ্জত এবং সম্পদ লুণ্ঠন করেছে তাদের, এটা সকলের বিচার অবশ্যই হতে হবে। এবং সেই বিচার ফেয়ার স্ট্যান্ডার্ডে হোক, যাতে করে বিচার নিয়ে প্রশ্ন তুলে আবার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। এই জন্য আমরা এই জিনিসগুলো চাচ্ছি। ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, প্রসিকিউটর প্যানেল নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা নিয়োগ হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের বিচারিক যথাযথ কার্যক্রম অর্থাৎ শুনানি পর্যায়ে এখনো কোনো বিচার আসেনি। এটা না আসা পর্যন্ত জনগণের মাঝে আস্থা তৈরি হবে না যে আসলে এই সরকার যারা দুষ্কৃতিকারী, খুনি
তাদের বিচার করবে, এই আস্থা জনগণের মধ্যে এই সরকারকে আনতে হবে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন কেবল নিয়োগ হলো, সেই নির্বাচন কমিশনের অনেক কাজ। প্রথমত তাদেরকে আনবায়াসড নিউট্রালিটি মেনটেন করে তাদেরকে ফাংশন করতে হবে। তারা যদি কারো চাপে অথবা কোনো লোভে এখানে যদি তারা কোনো দিকে ঝুঁকে যান, তাহলে জাতির আগামী অন্ধকার। কারণ একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন এই জাতি 14তেও পায়নি, 18তেও পায়নি, 24 তো পেলই না একেবারে। তো সেই রকম একটা প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনকে অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে। প্রথমত অনেক ফলস ভোটার, ফেক ভোটার এখানে ভোটার লিস্টে তুলে রাখা হয়েছে, এদেরকে ছাঁটাই করতে হবে। আবার অনেক তরুণদের তরুণীদের তাদের ভোটার হওয়ার বয়স হয়েছে, কিন্তু তারা গত কয়েক বছর ভোটের চান্স না পাওয়ার কারণে, নিজের ভোটটা প্রয়োগ করার সুযোগ না পাওয়ার কারণে উৎসাহ হারিয়ে ফেলেছে, অনেকে ভোটার লিস্টেই নাম তুলে নেই। এদেরকে ভোটার লিস্ট হালনাগাদ করতে হবে, আপডেট করতে হবে। এরপরে প্রশাসন সাজাতে হবে একটা নিরপেক্ষ ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য। সেটা এখন হয়ে ওঠেনি। প্রশাসনের বিভিন্ন জায়গায় কারা বসে আছে, সেই স্বৈরাচারের দূষণরাই তো বেশিরভাগ জায়গায় বসে আছে। এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে, সেই জায়গায় তাদেরকে আরো গতি আনতে হবে, হাত দিতে হবে। বাজার মনিটরিং বাড়াতে হবে, সিন্ডিকেট ভাঙতেই হবে। সিন্ডিকেট বলে অন্যের উপর দোষ দিয়ে আমরা চলতে পারবো না। ওরা সিন্ডিকেট করে গেছে, এখন এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের। যদি ওরা উদ্যোগ নেয়, সারা জনগণ তাদের পাশে থেকে তাদেরকে শক্তি যোগাবে, সাহস যোগাবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ। আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারি যে এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবে। কিন্তু সরকার যদি এগুলাতে কান না দিয়ে অন্য কোনো কিছু করার দিকে যান অথবা সময় ক্ষেপণ করেন, তাহলে অন্যরা প্রতিবাদ করার আগে আমরাই প্রতিবাদ করব। না, কিন্তু ধরেন সরকার যেভাবে কচ্ছপ গতিতে যাচ্ছে আর কি, তাতে আপনি কি মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন? ধরেন নির্বাচন কমিশন বা আপনি যেভাবে প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত 100 দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ, তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে, স্পষ্ট কথা আর কি। কারণ বহু প্রতিষ্ঠার কার্যক্রম দৃশ্যমান না, মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না। এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি। মূল দাগী আসামি যাদের আপনি বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে, তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরে অনেকেই ইদানিং কথা বলা শুরু করেছেন। তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বিপ্লবী সরকারের ফরম্যাটে যাওয়ার, চুপ্পু সাহেবকে বাদ দিয়ে, অথবা একটি অন্তর্বর্তী জাতীয় সরকারের একটি ফরম্যাটে নিয়ে যাওয়ার, সব রাজনৈতিক দলের মিলিত ভাবে। তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো? অর্থাৎ এই সরকার তো পারবে বলে অনেকেই মনে করছে না। তার মর্নিং শোজ দ্য ডেজ, তারা যেভাবে যাচ্ছেন লেজে গোবরে পাকিয়ে ফেলছেন, সেই জায়গাটা থেকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? তাদেরকে পারতে হবে, তারা পারবে না এই কথা বললাম না। কারণ দায়িত্ব বুঝে শুনে নিয়েছেন, তারা তো শিশু না, তারা পরিপক্ক মানুষ, তাদের উপর জাতি আস্থা রেখেছে। মানে ডক্টর ইউনূসের ব্যাপারে কিন্তু আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি হচ্ছে তার উপদেষ্টা পরিষদকে নিয়ে। হ্যাঁ, আমি তাই বলতেছি। আপনি বলেছেন যে কি কতিপয় মানে উপদেষ্টা ছাড়া বাকিদের কার্যক্রম দৃশ্যমান নয় এবং এটার উপরে জনগণের আস্থা নাই। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু আস্থার জায়গায় তাদেরকে আসতে হবে। কারণ সলিউশন কি? সলিউশন তো হচ্ছে যে আগামীতে একটা রাষ্ট্রের সুষ্ঠু ব্যবস্থা তাদেরকে করতে হবে। সেই করার কাজটা কিভাবে হবে? কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত, কিছু কাজ সামাজিক ব্যবস্থাপনার সাথে জড়িত। এই দুইটা কাজে তাদেরকে একই সাথে হাত দিতে হবে। যদি কেউ না পারেন তা সরে যাওয়া উচিত, তার বলা উচিত ক্লিয়ার কাট যে এটা আমি পারবো না, এইবার বহন করার শক্তি আমার নাই। তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন, তখন যে পারবে সে সেখানে বসবে। আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশীজন থেকে প্রতিনিধি নিয়ে, তাহলে হয়তো বা কাজের একটা গতি আসতো। আমি এটার সাথেও দ্বিমত পোষণ করবো না, কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত হওয়া ছিল খুবই জরুরি। সেই জায়গাটাই বোধহয় আমরা এখনো বুঝতে পারিনি। এটা আমাদেরও কিছু দায় আছে, শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না, দায় আমাদেরকেও নিতে হবে। কারণ আমরা রাজনীতি করি কি জন্য? আমরা রাজনীতি করি জনগণের জন্য। কাজে জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো পিছ পা হলে চলবে না। এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার কাজে কর্মে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলে আমি দেশটাকে বড় করে দেখছি। তো এই জায়গায় কি আমরা সবাই পারছি? সুতরাং বর্তমান সরকার তারা তো কোনো রাজনৈতিক অতীত ভিত্তি নেই, কারো প্রতি তাদের দুর্বলতা সমর্থন থাকতে পারে, সেটা ভিন্ন কথা।
কিন্তু ওরকম সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো দলে তারা নেতৃত্ব দেননি। তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি? আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটাও পালন করবো না? আমরা তাদেরকে যেভাবে, এই সরকারকে আমরা অনুমোদন দিয়েছি, সমর্থন দিয়েছি, তাহলে সমর্থন যাদেরকে দিলাম তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব তো আমাদের করে। হ্যাঁ, তারা যদি কোনো অন্যায় করেন, তারা যদি জাতির স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন, অবশ্যই সহযোগিতাও করব, তাদেরকে সেখানে সংশোধনও করবো। সংশোধন না হলে প্রতিবাদ করবো, প্রতিবাদ না হলে প্রতিরোধ হবে। কিন্তু এর আগে তো সহযোগিতা করতে হবে সব দিক থেকে। না, কিন্তু আপনারা তাদেরকে হাত নষ্ট করার জন্য আর কতদিন সময় দিবেন? বাচ্চারা যেরকম লেখার উপরে লেখা লিখে লিখে প্র্যাকটিস করে, ওনাদেরকে প্র্যাকটিস করতে আর কতদিন দিবেন এই জাতি? আনলিমিটেড টার্ম না এবং দীর্ঘদিন না। ওনাদেরকে বুঝতে হবে জাতি কি চায়, যাতে সেই পালস উপলব্ধি তারা করতে সক্ষম হবেন, এটা আমরা দেখতে চাই, আশা করতে চাই। কিন্তু ওনারা কিছু শুনছেন কিনা তো আমার সন্দেহ, কারণ কিছু উপদেষ্টাকে নিয়ে সুস্পষ্ট ভাবে এত বলার পরেও তারা সরেন নাই, বরঞ্চ আরো বিতর্কিত ব্যক্তিকে তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন সাম্প্রতিক সময়, এটি আপনি জানেন। কিন্তু আপনাদের তরফ থেকে আমরা তেমন কোনো স্ট্রং কোনো অবস্থা দেখছি না।